নিয়ন্ত্রণে আনতে গিয়ে 3 জন আহত হয়েছেন পুলিশের। ঘটনার পরই কড়া পদক্ষেপ গ্রহণ করে পুলিশ, 15 জনকে গ্রেফতার করা হয়। জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে। বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালাচ্ছে। বাক্সার কাছে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একদল বিক্ষোভকারী জমায়েত করেছিল। পুলিশ সেই বিক্ষোভ তুলতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে শুরু করেন বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় বাহিনীর বাসে পর্যন্ত ভাঙচুর চালানো হয়। আর তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে 3 জন আহত হয়েছেন। কড়া পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে 15 জনকে। एक अवैध जमायत हुआ था, वो कोशिश कर रहा था रास्ता अवरुद्ध करने के लिए। पुलिस जब हटा रहा था तो पुलिस के ऊपर थोड़ा अटैक किया है। पुलिस का 3 हायर्ड व्हीकल उसको थोड़ा तोड़फोड़ किया है। तो हम लोग का तरफ से जो लीगल एक्शन है हम लोग ऑलरेडी ले चुका है, और बाद में जो लीगल एक्शन हम लेंगे। ठीक है, किसी को छोड़ने वाला नहीं है हम लोग। मेरे पास अभी तक जो जानकारी आया हुआ है, मेरा 3 साथियों इंजर्ड हुआ है। तो आप जो बता रहे हैं जो सोशल मीडिया का पोस्ट, उसका बारे में भी हम लोग वेरीफाई करेंगे। अभी तक मेरे पास जानकारी है हमारा 3 सहकर्मी है और इंजर्ड है। डिटेन किया है हम लोग बहुत सारा, उसमें से कुछ अरेस्ट होगा, शायद कुछ देखेंगे, हम लोग को वेरीफाई करके देखेंगे। সরকারি নির্দেশিকা মেনে ধর্মীয় প্রতিষ্ঠানে মাইকের আওয়াজ কম করতে বলায় রোষে পুলিশ। ঘটনার পরে কড়া পদক্ষেপ পুলিশের। অভিযুক্তদের বাড়িতে তল্লাশি, গ্রেপ্তার 26 জন। গতকাল রাতে আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লায় ধর্মীয় প্রতিষ্ঠানে মাইকের আওয়াজ কম করতে বলে পুলিশ। এই নিয়ে উপস্থিত লোকজনের মধ্যে 2টি দল তৈরি হয়। তারা নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, গোলমাল থামাতে গেলে পুলিশ আউটপোস্ট লক্ষ্য করে পাথর ছোড়া হয়। এরপরই পরিস্থিতি মোকাবিলায় কড়া পদক্ষেপ পুলিশের। রাতভর তল্লাশি চালিয়ে এখনো পর্যন্ত 26 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মোহাম্মদ চাঁদ ওরফে রাহুল, মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ মহসিন নাজির, মোহাম্মদ সালমান, মোহাম্মদ সাদ্দাম। ধৃতদের নাম মোহাম্মদ সুরজ, মোহাম্মদ জাভেদ আনসারি, মোহাম্মদ ইসরাফিল, মোহাম্মদ ইরফান, মোহাম্মদ নৌশাদ। ধৃতদের নাম মোহাম্মদ সেলিম আহমেদ রাজা, মোহাম্মদ শামশাদ, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ হাসনাইন। ধৃতদের নাম মোহাম্মদ আবির, মোহাম্মদ হাসান, আকিব খান, মোহাম্মদ ইসমাইল খান, মোহাম্মদ ইরশাদ। ধৃতদের নাম মোহাম্মদ আসলাম, শাহনওয়াজ হোসেন, মোহাম্মদ জাবিদ শাহ, মোহাম্মদ সোনু, মোহাম্মদ সরফরাজ। গতকাল আসানসোল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কি বলেছিলেন তিনি, শুনুন। एक इंसिडेंट आसनसोल में कल हुआ था। अब तक 15 अरेस्ट हुआ है। जो लोग हड़ी को तोड़फोड़ किया है, हमारी कानून है प्रदेश में, ये कानून लागू होगा। तोड़फोड़ करने वाला का खिलाफ तो पुलिस कस्टडी, रिमांड, इंटरोगेशन वो तो होगा ही होगा। साथ साथ जो डैमेज हुआ गवर्नमेंट प्रॉपर्टी, उनका पर्सनल एक्सचेकर से वो भी वसूल करने का डायरेक्शन हम लोग दे दिया। कोई सरकारी प्रॉपर्टी पर हाथ मत उठाओ। पुलिस इंजर्ड होगा तो छोड़ने वाला हम लोग नहीं है। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই আসানসোলের ঘটনায় গ্রেপ্তার করা হলো 26 জনকে। আর এই নিয়ে প্রাক্তন পুলিশ কর্তা কি বলছেন, শুনুন। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, রুল অফ ল, শাসকের আইন নয়। এখতিয়ার বহির্ভূত কাজগুলোকে আটকাতে হবে। এই আটকাতে গেলে দরকার ছিল আইনের শাসন। সেই আইনের শাসন এই বর্তমান সরকার এসে প্রতিষ্ঠিত করেছে, এবং আগামী দিনে আরো বেশি আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এই যে ঘটনাগুলো বাড়ি বাড়ি গিয়ে 26 জনকে অ্যারেস্ট করা হয়েছে, এটা কি দেশে ব্যাপার? এটা বার্তা দেওয়া হলো
অর্থাৎ তুমি বাড়িতে চলে গেলেই, তুমি পালিয়ে গেলেই তোমার জায়গা থেকে নিশ্চিন্ত হলে তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসা হবে, অর্থাৎ নাম ধরে ধরে তুলে নিয়ে আসা হবে, ছবি তুলে তুলে, ছবি নেওয়া হচ্ছে, কারা কারা এর মধ্যে ছিল, কারা কারা এর মধ্যে নেই, প্রত্যেককে আইডেন্টিফাই করা হবে, প্রত্যেকে আইডেন্টিফাই করার পর তাদেরকে অ্যারেস্ট করা দরকার হবে এবং নন ভেলেবল সেকশন, মাইন্ড ইট, লঘু সেকশন নয়, নন ভেলেবল সেকশন। আইনের শাসন তো আমার তোমার কথা নয়, এটা আর্টিকেল 14 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা হচ্ছে যে আইনের শাসন, শাসকের আইন না, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যেটা অন্যান্য স্টেটে আছে, সেটা পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হয়েছে। ধর্মীয় প্রতিষ্ঠানে নির্দিষ্ট শব্দসীমার মধ্যে বাজাতে হবে মাইক। পশ্চিমবঙ্গ সরকারের এই নির্দেশিকা নিয়ে নাকোদা মসজিদের ইমাম কি বলছেন দেখবো একবার। ये भी कानून भाजपा सरकार का बनाया हुआ नहीं है, ये पोल्यूशन कंट्रोल बोर्ड जो पूरी दुनिया में है उसका बनाया हुआ ये कानून है। इसमें माइक हटाने का कहीं ऑर्डर नहीं है, सुप्रीम कोर्ट की तरफ से भी, पोल्यूशन कंट्रोल बोर्ड की तरफ से भी। उसमें साफ लिखा हुआ है कि जो इंडस्ट्रियल एरिया है वहां 75 से 80% डेसिबल तक के माइक बजाया जा सकता है। जो कमर्शियल एरिया है वहां 70 से लेकर के 75 डेसिबल तक के माइक की आवाज में कोई भी काम किया जा सकता है। जो रेसिडेंशियल एरिया है वहां 65 से 70 डेसिबल तक की आवाज आप उसको यूज कर सकते हैं, इस्तेमाल कर सकते हैं। और जो साइलेंट जोन है वहां 40 से 45 डेसिबल तक के ऑर्डर है बजाने का। लेकिन हमारे पश्चिम बंगाल की पुलिस या तो अनजाने में या फिर जानबूझ करके जगह जगह मस्जिदों के इमाम को, जिम्मेदारों को जा करके धमकाते हैं, चमकाते हैं कि आप मस्जिद से माइक उतार दीजिए। ये वो गलत कर रहे हैं। हम उनसे गुजारिश करते हैं कि आप पहले दस्तूर को पढ़ लीजिए, पोल्यूशन कंट्रोल बोर्ड के सिस्टम को पढ़ लीजिए, सुप्रीम कोर्ट के ऑर्डर को पढ़ लीजिए, उसके बाद कोई बात कीजिए। और कानून के दायरे में आप भी रहिए, हम लोगों को भी कानून के दायरे में रहने दिया। গরু কাটা নিয়ে সরকারি নির্দেশিকা প্রসঙ্গে কি বলছেন নাকোদা মসজিদের ইমাম মৌলানা মোহাম্মদ শফিক কাশমি, শোনা। देखिए, गाय को कुर्बानी को लेकर के जो अभी सर्कुलेशन आया है, नोटिफिकेशन गवर्नमेंट की तरफ से आया है, ये 1950 का कानून है, उस टाइम में बना था। ये कोई नया कानून और उसी को वो अभी इम्प्लीमेंट कर रहा है, लागू कर रहा है। जो उस कानून के तहत कुर्बानी करना बहुत टफ होगा, तो इसलिए आप गाय की कुर्बानी नहीं, गाय का गोश्त भी खाना हमेशा के लिए बंद कर दीजिए। পাক সার্কাসের ছবি আপনাদের সামনে রাখবো। বিধে জমায়েত করে সেই বিক্ষোভ যখন পুলিশ হটাতে যায় তখন পুলিশের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে শুরু করে বিক্ষোভকারীরা। কেন্দ্রীয় বাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে পুলিশ। 3 জন পুলিশের কর্মী তারা আহত হয়েছেন এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টায়। ঘটনার পরই কড়া পদক্ষেপ গ্রহণ করলো পুলিশ। গ্রেপ্তার করা হলো 20 জনকে। ধৃতদের মধ্যে একজন ফেসবুক লাইভ করে আজ জমায়েতের ডাক দিয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি। বাকি शांति बनाइए उधर। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর চাপে তোলাবাজ থেকে দুর্নীতিগ্রস্তরা। কোথাও জরিমানা ফেরতের দাবি, কোথাও জরিমানা ফেরালো তৃণমূল, কোথাও আবার কাটমানি ক্ষোভে জনরোষ। জেলায় জেলায় পরপর জালে তোলাবাজিতে অভিযুক্ত তৃণমূল নেতা, কোথাও দুর্নীতির অভিযোগে ধৃত তৃণমূলের নেত্রী। গতকালই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপর জরিমানা ফেরতের দাবি উঠল পশ্চিম মেদিনীপুরের কেশপুরে যে ঘটনা ঘটেছে, তোলাবাজি বন্ধে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই এই দাবি উঠেছে। এর আগে কঙ্কালীতলার ছবি আপনাদের দেখিয়েছি, তারপর কেশপুর, যেখানে মূল অপরাধ বলতে তারা বিজেপি করতেন, হয় বিজেপি কর্মী কিংবা বিজেপির পরিবারের সদস্য। এই দোকানদারদের অভিযোগ তাদের থেকে টাকা তোলা হয়েছিল নির্বাচনের পর ভোট পরবর্তী সন্ত্রাসে বন্ধ হওয়া দোকান খোলার জন্য। 2016 এবং 2021 এই দুটি নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ সামনে আসে। সরকার বদলের পর তৃণমূলের নেওয়া সেই জরিমানা এবারে ফেরত চাইছেন তারা। শুনুন তাদের কি অভিযোগ। আমার দাদা ভারতীয় জনতা পার্টি দলের নেতৃত্ব দিচ্ছিল আমাদের গ্রামে, তার হাতকে ভেঙে দিয়েছিল,
তারপরে তাকে ওরা জোর করে সরকারি কারেন্ট তাকে ওরা লোকের মিনির কানেকশনটা খুলেছিল, যে বলেছিল যে যদি না খুলো তাহলে তোমার ওষুধ পালা জল সব কিছু বন্ধ থাকবে। জরিমানা নিয়েছে একবার 35,000 টাকা আর একবার 20,000 টাকা। ওটা নিয়েছিল তৃণমূল পার্টির লোক। দোকান বন্ধ করে দিয়েছিল 2 মাস, একবার বন্ধ ছিল, একবার 2 মাস বন্ধ ছিল, একবার 1 মাস ছিল, একবার 18 দিন দোকান বন্ধ ছিল। দোকান বন্ধ মানে দাদা পার্টি করে, আমি তো পার্টি করিনি। দোকান বন্ধ করে দিল, এবার বলছে 20,000 টাকা দিতে হবে। 20,000 টাকা, দোকান বন্ধ, সেই অবস্থায় আবার বলছে 20,000 টাকা জরিমানা দিতে হবে, দিয়ে তাহলে দোকান খুলে দিই। বলি এখন তো হবে নি, তাহলে দোকানটাকে খুলি তারপর দেওয়া হবে। বোঝে না, তুমি যা আছে গয়না ফয়না বন্ধক দিয়ে হলেও টাকা দিতে হবে। পার্টি অফিসে থেকে 20,000 টাকা একবার নেয়, আর একবার বন্ধ করলো, করে 6,000 টাকা লিখল। তারপর ঘর তো ভাঙচুর হলো, ঘর ভাঙচুর হয়ে মোটামুটি প্রায় 6-7 থেকে 7 লক্ষ টাকা ক্ষতি করেছে। টাকা তো দিতে হবে বটেই, টাকা ফেরত দিতে হবে। ফলে বুঝতে পারছেন যে তৃণমূল আমলে বিজেপি করার মাসুল এইভাবে তাদের গুনতে হয়েছে। আর এই নিয়ে যে অভিযোগ সামনে এসেছে, অভিযোগের সারবত্তা কার্যত স্বীকার করে নিয়েছে তৃণমূল। আমি পরপর আপনাদের শোনাবো বিজেপি এবং তৃণমূল কার কি বক্তব্য। আমার ভাই সহ এরকম অঞ্চলে অন্তত 100 জন আছে যাদের কাছ থেকে তৃণমূল তোলা নিয়েছে। আমরা পার্টিগতভাবে এই ব্যাপারে কোনো উদ্যোগ এখনো নিইনি টাকা পয়সা তোলা। আমরা এটার পক্ষপাতিত্বও নয়, কারণ আমাদের রাজ্য সভাপতি যেহেতু বলেছেন, আমরা তো পার্টির অনুগত সৈনিক। পার্টি যেভাবে নির্দেশ দিবে আমরা সেভাবেই চলব। কিন্তু যারা টাকা দিয়েছে, যাকে টাকা দিয়েছে তাদের কাছে তারা বুঝে নেবে। পার্টি এই ব্যাপারে কোনো লায়াবিলিটিও নেবে না, কোনো কিছু নেবে না, আর আমরা পার্টিগতভাবে সাহায্য করবো না। কিন্তু যারা যাকে টাকা দিয়েছে তারা তাদের কাছ থেকে টাকা বুঝে নিলে আমরা কিছু বলতে যাবো না এই ব্যাপারে। আমাদের কোনো লায়াবিলিটি নেই এই ব্যাপারে। দল মানে কোন দল টাকা নিয়েছে? কার কার কাছ থেকে টাকা নিয়েছে? আমি সব বলতে পারবো না। এই দুটো দোকান খোলার ব্যাপারে আমি অনেক ভূমিকা দেখেছিলাম। আমাকে বলছে পার্টি ফান্ডে কিছু না দিলে দোকান খোলা যাবে। আচ্ছা, এবারে ওরা তো দিয়েছি পার্টি ফান্ডে, তার দিকে কত করে নিয়েছিলেন? আমার সঠিক মনে নাই। আচ্ছা, ওইসব ব্যাপারে আমি কোনো থাকি না। শুধু আমি সহযোগিতা করেছিলাম যে দোকান আদি খুলে দিতে হবে, পূজার আগে সব দোকান খুলে দিতে হবে, আর বন্ধ রাখা যাবে না। তাহলে কি করবেন? আমি নিই না, আমি কোথা থেকে দেবো? আমি তো নিই না। তো বলছে আপনার মাধ্যমে গিয়েছে, আপনি আমার মাধ্যমে আমি কিন্তু দিই না, আমার মাধ্যমে দিন। আমি সামনে দাঁড়িয়েছিলাম, আমার সামনে অনেকে আছে, কোনো টাকা দেয়, আমি কোনো টাকা স্পর্শ করি না। আমার হাতে কোনো টাকা, তোমার হাতে তাদের হাতে, আমার হাতে কি টাকা দেয়? হ্যাঁ, আমি তো আমি দোকান খোলার পর সেটাও গতকাল ডায়মন্ড হারবারে এই তোলাবাজি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আজ থেকে বন্ধ তোলাবাজি, হকার থেকে টোটো, অটো, টোল, কোথাও তোলাবাজি চলবে না। আগে শাসকের আইন ছিল, এখন আইনের শাসন। এবং তারপর থেকে মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় প্রশাসনের তরফে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ থেকে অটো, টোটো, হকার কাছ থেকে কোনো তোলা সিন্ডিকেট কেউ তুলবেন না। কোনো অবৈধ টোল, হকারদের কাছে কালেকশন, সাফাই কালেকশন ইত্যাদি বৈধ রসিদ ছাড়া কেউ তুলবেন না। কেউ যদি টাকা চাইতে আসে, আপনারা সোজা থানায় যাবেন, থানা আপনাদের প্রোটেকশন দেবে। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে। জরিমানা করেছিল, যাদের উপর জরিমানা চাপিয়েছিল, তবেই তাদের ঘর ছাড়া করে দেওয়ার পর ঘরে ফেরাতে বাধ্য হয়েছিল, ঘরে ফিরতে বাধ্য হয়েছিল, তাদেরকে সেই জরিমানার টাকা ফেরত দিয়েছে। এমনকি একজন হিন্দু সমর্থক ভারতীয় জনতা পার্টি, তাকে জোর করে একজন মুসলিমের কাছে বাড়ি বিক্রি করতে বাধ্য হয়েছিল। এইরকম ধরনের অত্যাচার চালানোর পর আজকে সেই আলেফ বলুন আর মামুন বলুন, তারা সেই গ্রামবাসীদের হাতে পায়ে ধরে জরিমানার টাকা ফেরাচ্ছে। কারণ বুঝতে পারছে দিন বদলেছে, উলট পুরাণ কথা। হেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না, তাদের গাছে এখন উঠতে হয়েছে। এই গাছ থেকে নামাবার কাজ নিচে গ্রামবাসীরা অপেক্ষা করছে, আর ডবল ইঞ্জিন সরকারের পুলিশ প্রশাসন অপেক্ষা করছে। 2021 সালের যে নির্বাচনের কথা বলছেন,
যে ভোট পরবর্তী হিংসার কথা বলছেন, 2021 সালে কাজল শেখের ক্ষমতা, কাজল শেখের দায়িত্ব চারগোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে সীমাবদ্ধ ছিল। চারগোলগ্রাম গ্রাম পঞ্চায়েতের মধ্যে হাটসান্দি গ্রামটাও আমার আন্ডারে ছিল না। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে বা কেউ কারো কাছ থেকে যদি টাকা নিয়ে থাকে বলপূর্বক জোরপূর্বক, তাহলে সে বিষয়টা আমার জানার কথা নয়। তৃণমূলের তোলাবাজি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরেই কোথাও আমরা দেখলাম প্রশাসনের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হলো, আবার কোথাও দেখা গেল যে বিজেপি কর্মীদের থেকে নেওয়া জরিমানা ফেরত দেওয়া হলো। আর এই নিয়ে বিজেপির কি বক্তব্য, দেবজিৎ সরকার কি বলছেন শুনুন। গত 1.5 দশক ধরে বিভিন্ন সময় তৃণমূল আইপ্যাক এবং প্রশাসনের একাংশ মিলে যেভাবে অত্যাচার চালিয়েছে, যেভাবে একটা পুলিশ স্টেট চালিয়েছে এবং আইনের শাসন ছিল না, শাসকের আইন, জোর জুলুম, লক্ষ লক্ষ টাকা তোলাবাজি হয়েছে। কর্মফল তো কারোর পেছন ছাড়ে না। আজকে যদি কেউ টাকা দিয়ে দেন তাহলেও কিন্তু তার পাপ মোচন হয়ে গেল না। আজকে পশ্চিমবঙ্গের মানুষ জানুক যে তৃণমূল কি রকমের কাজকর্ম করেছিল, আর তৃণমূলের যারা বলেছিল ডিজে বাজাবে 12 তারিখের পরে কোন বাবা আছে, সেই সব লোকগুলোকে এবারে সামনে আসতে হবে, তাদেরও দেখতে হবে কেন এরকম হয়েছিল এবং তাদেরকেও আইন আমলে আনতে হবে। রাজ্য সরকারের কাছে এটাও আমাদের দাবি।